ভিসানীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, নিষেধাজ্ঞা পাওয়াদের কোনো তালিকা নেই সরকারের কাছে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি, বড় দুই দলের বলয় ভেঙে এবার নিজেরাই খেলতে চায়। খালেদার বিদেশে চিকিৎসায় আদালতের অনুমতি লাগবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 48 ঘন্টার আলটিমেটাম দিল বিএনপি। নদ নদী রক্ষায় অসহায়তার কথা বলল কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। নির্যার হত্যার গোয়েন্দা তথ্য কানাডাকে দিয়েছিল যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি, আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, এক্ষেত্রে বাংলাদেশের কিছু বলার নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়েছেন, কাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। অন্যদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির উসিলায় কেউ নির্বাচন বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ হাসানের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় আনতে প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। We are taking steps to impose visa restrictions. ভিসা নীতি অনুযায়ী রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের সদস্যরা কেউ যদি সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় তাদের ও পরিবারের সদস্যদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। রোববার জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক দুই কর্মকর্তার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা নীতি প্রণয়ন করেছেন, এটা তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবেন, কাকে যেতে দেবেন না, এটা তাদের ব্যাপার। সেখানে আমাদের কিছু মন্তব্য নেই, বলার কিছু নেই। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। জাতীয় নির্বাচনে নিরাপত্তার বিষয়ে জাতিসংঘ কর্মকর্তাদের আশ্বস্ত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। নির্বাচন কমিশনের আওতায় থাকবেন আমাদের নিরাপত্তা বাহিনী। আমরা এই নিরাপত্তা বাহিনী এই পর্যন্ত অনেকগুলো জাতীয় নির্বাচন এবং নির্বাচন করেছে, স্থানীয় সরকারের নির্বাচন করেছে, তাদের অভিজ্ঞতা রয়েছে। কাজে আমরা মনে করি কোনো রকম অসুবিধা কোনো রকম ইনসিকিউর অবস্থায় কেউ এখানে পড়বে। এদিকে প্রেস ক্লাবে ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভিসা নীতিকে ঘিরে বিএনপির আবোল তাবোল বক্তব্যে কোনো লাভ হবে না। আজকে বিএনপি নানা ধরনের কথা বলে, যে ভিসা নীতি ঘোষণা করার পর এক ধরনের বলে, আবার পত্রিকায় গত পরশুদিন খবর আসার পর আরেক ধরনের কথা বলে। এগুলো বলে কোনো লাভ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। নির্বাচনে ষড়যন্ত্র হলে শক্ত হাতেই মোকাবিলা করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী। যারা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে এটি প্রযোজ্য। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সংসদের প্রধান বিরোধী দলের নেতারা বলছেন, এতদিন আওয়ামী লীগ বিএনপি তাদেরকে নিয়ে খেলেছে, জাতীয় পার্টি এবার নিজেরাই খেলতে চায়। আতিক রহমান পূর্ণিয়ার রিপোর্ট। জাতীয় পার্টি সংসদে বিরোধী দলে থাকলেও সরকারের সমালোচনার ধারে কাছেও ছিল না তার। তবে গেল এক বছর সে অবস্থান থেকে সরে এসেছে দলটি। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে আলোচনায় এসেছেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এর মধ্যেই দলটির প্রধান পৃষ্ঠপোষক সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ জানিয়ে দিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে তার দল। এরই মাঝে বিভিন্ন দূতাবাসে একাধিক বৈঠক করেছেন জিএম কাদের, যার অনেকটাই অপ্রকাশিত। জিএম কাদেরের নেতৃত্বে জাপার 3 প্রতিনিধি ভারত সফর করে এসেছেন।
দলটিতে জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের ছাড়াও ছিলেন মাসরুর মওলা। আলোচিত সেই সফর নিয়ে জিএম কাদের বিস্তারিত কিছুই জানাননি, তবে মুখ খুলেছেন মাসরুর মওলা। না, ওরা কেয়ারটেকার নিয়ে কোনো কথা বলে না। এটা তো আসলে নট অনলি ইন্ডিয়া, এটা তো ওয়েস্টার্ন যা বলেন, ইউএসএ বলেন, সবাই কিন্তু একই মেসেজ দিয়ে যাচ্ছে। এই জন্য ওরা চাচ্ছে সব দল একত্রে এসে তোমরা বাবা পার্টিসিপেট নির্বাচন করো, আমরা যেন অ্যাটলিস্ট আমাদের ইনভেস্টররা যেন শান্তি পায় তোমাদের সঙ্গে ব্যবসা করে। এইটি হলো তাদের ইনডাইরেক্ট ওয়ে মেসেজ। সরকারের সমালোচনা করলেও সংবিধানের আওতায় নির্বাচনের প্রস্তুতিও নিতে শুরু করেছে জাতীয় পার্টি। বিএনপির এক দফা, আওয়ামী লীগের এক দফা, এই সংঘাতময় পরিস্থিতি, এই ধরনের যদি পরিস্থিতি হয়, তারা যদি কন্ট্রোল না করতে পারে, নিজেরা যদি তারা কন্ট্রোল না হয়, এই মানে জনগণের স্বার্থে তারা এক টেবিলে না বসে, তাহলে মানুষ এই দুই দলের প্রতি অসন্তুষ্ট হয়ে জাতীয় পার্টিকে ভোট দিতে পারে। সেই জন্য আমরা 300 আসনে নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছি এবং সিদ্ধান্ত নিয়েছি। মহাসচিব জানালেন, আওয়ামী লীগের পাশাপাশি বিএনপির সাথেও সম্পর্ক রাখছে জাপা। আমরা একজনের সাথে বসতে পারবো না কেন? রাজনীতি করতে গেলে আমরা বিএনপির সাথে কেন বসতে পারবো না, আওয়ামী লীগের সাথে কেন বসতে পারবো না, আওয়ামী লীগ কেন বিএনপির সাথে বসতে পারবে না? কারণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যা দল আছে সব দলই তো জনগণের কথা বলে। তো জনগণের কথা যদি বলে, তাহলে জাতীয় কোনো ইস্যুতে কেন আমরা সবাই একসঙ্গে বসতে পারবো না? আমেরিকা, ভারত কেউই তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেনি বলেও জানান মুজিবুল হক চুন্নু। আমরা চিন্তা করতেছি যে আমরা দেখি না এবার একটু রাজনৈতিক খেলা খেলে, দুই দল তো খেলছেই, তাদের স্বার্থে খেলছে, আমরা একটু জনগণকে নিয়ে ওই দুই দলেরকে চ্যালেঞ্জ করে একটু দেখি না কি করা যায়। আমরা সেই কি করা যায় মধ্যে আমরা আছি। আতিক রহমান পূর্ণিয়া, 21 টেলিভিশন, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, বিশেষ বিবেচনায় চিকিৎসা দেয়া হচ্ছে, তবে বিদেশে নিতে আদালতের অনুমতি লাগবে। স্বাভাবিক কারণেই হোম মিনিস্টারের এখানেই তারা আবেদনটি করেন। হোম মিনিস্ট্রি সেখান থেকে আইনি ব্যাখ্যার জন্য, পরামর্শের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন। আইন মন্ত্র যদি মনে করেন এটা কোর্টের এখতিয়ার, তারা কোর্টে পাঠিয়ে দেবেন। আইন মন্ত্র যদি মনে করেন এটা মাননীয় প্রধানমন্ত্রী কিছুটুকু কাজ করতে পারেন, সেইভাবেই এখন পর্যন্ত চলছে। তো এই যেই প্রসঙ্গটা আপনারা বললেন, সেই প্রসঙ্গটা আমি মনে করি এইটা আইনগত একটা জটিলতা রয়েছে, সেইখানে হয়তো আদালতের একটা পারমিশনের প্রয়োজন হতে পারে, এটা আইনমন্ত্রী ভালো জানেন। সেই ক্ষেত্রে আমরা আইনের বাইরে আমাদের মন্ত্রণালয় কিছু করতে পারবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, সাজা দিয়ে জেলে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। 48 ঘন্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, অন্যথায় কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে এবং তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে, অন্যথায় সকল দায়িত্ব আপনাদেরকে নিতে হবে এবং ম্যাডামের কিছু হলে তার সব দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সিলেটে বিএনপি রোড মার্চ থেকে সংস্কৃতি কর্মীদের উপর হামলার প্রতিবাদে নগরীতে মৌন মিছিল হয়েছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান সংস্কৃতিজনরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। সিলেটে সংস্কৃতি কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এই প্রতিবাদ। বিএনপি রোড মার্চ থেকে হামলার প্রতিবাদে মাঠে নামে ক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা। বিকেলে সারদা হলের সামনে থেকে নগরীতে মৌন মিছিল বের করা হয়। রাজনৈতিক কর্মসূচি থেকে হামলা হয়েছে, তাই কারা হামলা চালিয়েছে তা সবার সামনেই স্পষ্ট বলেই জানিয়েছেন সংস্কৃতিজনেরা। ওই দিন যেহেতু একটি দলের রোড মার্চ কর্মসূচি ছিল, এই কর্মীদের আমরা চিহ্নিত করতে পেরেছি যে রোড মার্চ কর্মসূচির সাথে এই কর্মীরা যুক্ত ছিল এবং পরবর্তীতে আমরা 24 ঘন্টার সময় দিয়েছিলাম, এখনো আসামি গ্রেফতার হয়নি। আমরা এজাহার দাখিল করেছি। সংস্কৃতি কর্মীদের উপর হামলা সাম্প্রদায়িক মনোভাবের বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংস্কৃতি কর্মীরা। যে কোনো ধরনের অপশক্তির বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরা, নাট্যকর্মীরা এই মাঠে থাকে, সুতরাং তাদের একটা ভয় সংস্কৃতি কর্মীদের, নাট্যকর্মীদেরকে নিয়ে। কারণ আমরা এই দেশের স্বাধীনতার পক্ষের শক্তির সাথে কথা বলি,
কারণ আমরা বিশ্বাস করি এই দেশ আমার দেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। নিশ্চয়ই এটি পরিকল্পিত এবং সংস্কৃতির এই অঙ্গন যেন ভয় ভীতি সঞ্চার তারা করতে পারে, এর জন্য আসলে এই আঘাতটি করা হয়েছিল। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সংস্কৃতিকর্মীরা জানিয়েছেন 24 ঘন্টার আলটিমেটামেও অপরাধী গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। গ্রেপ্তার করে তাদের বিচার করুন এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করবার সুযোগ করে দিন। এই পরিচয়ে দেশ বাধা দিল সেটা আপনারা খুঁজে বের করেন, আর খুঁজে বের করে আমরা তো আইনের কাছে আমরা দিয়েছি। সমাবেশ থেকে আগামী মঙ্গলবার মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়। রত্না জামান, 21 টেলিভিশন। দেশের নদ নদী বাঁচাতে নদী রক্ষা কমিশনকে ক্ষমতাহীন ও নিষ্ক্রিয় করে রাখা হয়েছে বলে জানালেন কমিশনের চেয়ারম্যান। বলেছেন, রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির চাপে কমিশন অনেকটা নিঃসঙ্গ শেরপার মতো কাজ করে যাচ্ছে। বিশ্ব নদী দিবসের সেমিনারে কমিশন চেয়ারম্যান বলেন, নদী রক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে সাহায্য চেয়েও কাজের কাজ হয়নি। শিউলি শবনমের প্রতিবেদন। দখলে দূষণে ঠিক কতগুলো নদী বিলীন হয়েছে এই পরিসংখ্যান সুনির্দিষ্টভাবে কোথাও মেলে না। এমনকি নদ নদীর প্রকৃত সংখ্যায় বা কত তার হিসেবও এতদিন ছিল না। এই অবস্থায় সরকারিভাবে দেশের নদ নদীর তালিকা প্রকাশ করা হলো। 2019 থেকে 22 সাল পর্যন্ত টানা 3 বছরের গবেষণার পর 1008টি নদীর সন্ধান পায় জাতীয় নদী রক্ষা কমিশন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। গবেষকরা বলেন, পৃথিবীর 3য় বৃহত্তম নদী পদ্মা এবং 9ম বৃহত্তম ব্রহ্মপুত্র নদ সহ দেশের বিপুল সংখ্যক নদ নদীর যথাযথ ব্যবহার করা গেলে জিডিপিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা যাবে, রক্ষা পাবে জীববৈচিত্র্য। তো নদীর খনি আমাদের আছে, এটা বিশাল সম্পদ। তারা সমুদ্রের মাছ খায়, কিন্তু এত মাছ কোথাও পাওয়া যায় নাই, বাংলাদেশে আছে। এখন মাছগুলো চলে গেছে হয়তো দূষণের কারণে, আবার ফিরিয়ে আনা সম্ভব। এই সম্পদকে যদি আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে বিশাল আয় হবে। ঢাকার নদ নদীগুলোর চিত্র তুলে ধরে কমিশন চেয়ারম্যান বলেন, নদীর উপর অত্যাচার বাড়ছে। লিজের নামে নদীগুলোকে খণ্ড খণ্ড করে বিক্রি করে দেওয়া হচ্ছে। তারা পদ্মা নদী খুঁড়ে খুঁড়ে খাচ্ছে, অবৈধভাবে তারা এই বালু উঠাচ্ছে, লিজ দেওয়ার নামে বিক্রি করে দেওয়া হচ্ছে। কারা দিচ্ছে? চট্টগ্রাম পোর্ট অথরিটি, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসন। বেজা ওই চট্টগ্রামের একটা অর্থনৈতিক অঞ্চল করছে, সম্পূর্ণভাবে নদী এবং সিএস অনুযায়ী নদী এবং ফোরশোরের উপরে। নদী রক্ষায় নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন কমিশন চেয়ারম্যান। আমি 20 জন ম্যাজিস্ট্রেট চেয়েছিলাম, অফিসার চেয়েছিলাম এই জনপ্রশাসন মন্ত্রণালয়, তার সাথে দেননি। টাকা নাই। জাতীয় নদী রক্ষা কমিশন চলে 5 কোটি টাকার নিচে। নদী রক্ষা কমিশনকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। সবশেষ প্রকাশিত নদ নদীর তালিকায় পরবর্তীতে আরও যুক্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের পর কানাডাকে তথ্য সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থারা। এমনটাই মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের। রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের যৌথ গোয়েন্দা জোট 5 আইস পার্টনার্সের এক কর্মকর্তার উদ্ধৃতি করে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেয়া তথ্য থেকেই ভারতের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে কানাডা। এছাড়া ভারতীয় এক কূটনীতিকের গোপন কথোপকথন আড়ি পেতে অটোয়া দিল্লির সম্পৃক্ততা পেয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে। সম্প্রতি এই ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক সংঘাত এড়াতে নিরপেক্ষ অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। তবে হত্যাকাণ্ডে ভারতকে দায়ী করার পেছনে মার্কিন গোয়েন্দা তথ্যের বড় ভূমিকার বিষয়টি প্রকাশ্যে আসায় ওয়াশিংটন দিল্লি সম্পর্ক শীতল হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। মাত্র 3.5 মিনিটে পাড়ি দেওয়া যাবে 3.32 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। 28 অক্টোবর টানেলটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তে প্রস্তুতি পরিদর্শন করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বললেন, এর মাধ্যমে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত হবে বাংলাদেশ। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস।
অসাধারণ স্থাপত্য শৈলীতে কর্ণফুলী নদীর নিচে নির্মাণ করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ইতিমধ্যেই উদ্বোধনের প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2019 সালের 24শে ফেব্রুয়ারি নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 বছর 7 মাসে প্রায় 10,500 কোটি টাকা ব্যয়ে শেষ হয়েছে বিশাল কর্মযজ্ঞ। নদীর তলদেশে মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। পাশাপাশি সংযুক্ত করা হচ্ছে 2টি টিউব। টানেলের বাইরে অ্যাপ্রোচ সড়ক থাকছে প্রায় 5.5 কিলোমিটার। সম্ভাব্য যে 28 অক্টোবর আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ডিক্লারেশন দিয়েছেন, সেই অনুযায়ী সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ, প্রশাসন, এখানে কমিশনার স্যাররা এবং ডিসি ওনারা সবাই মিলে এটা উদ্বোধন করার প্রয়োজনীয় কার্যক্রম এখন থেকে শুরু করে দিয়েছেন। এই টানেল শুধু কর্ণফুলী নদীর 2 পার্কে সংযুক্ত করেনি, ওয়ান সিটি টু টাউনের যে কনসেপ্ট সেটিও বাস্তবায়িত হয়েছে। এই টানেলের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কের সাথে যুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। নদীর তলদেশ থেকে 18 থেকে 31 মিটার নিচ থেকে মানুষ চলে যাবে এবং আমাদের এটার সাথে আবার কক্সবাজারের সাথেও আমাদের এই যোগাযোগ অনেক সহজ হবে। তিনি আরও জানান, টানেল সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। পুলিশের পাশাপাশি থাকছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরাও। এই আমাদের স্থানীয় পুলিশ যেমনি থাকবে, তেমনি কোস্টগার্ড তারা এই এলাকায় থাকবে। আমাদের ট্যুরিস্ট পুলিশ তারাও আশেপাশে বিভিন্ন জায়গায় থাকবে। ফলে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই সেতুটার ব্যবস্থাপনা পরিচালিত। টানেলের নিরাপত্তায় বসানো হয়েছে 100টির বেশি সিসিটিভি ক্যামেরা। গাড়ির গতিবেগ নির্ধারণ করা হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। কর্ণফুলী নদীর তলদেশে গড়ে তোলা এই টানেল 28শে অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সড়ক নেটওয়ার্কে সংযুক্ত হবে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন বৈপ্লবিক পরিবর্তন ঘটবে যোগাযোগ ব্যবস্থায়। হাসান ফেরদৌস, 21শে টেলিভিশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, পতেঙ্গা, চট্টগ্রাম। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান, কমবে দ্রব্যমূল্য, বাড়বে রেলের রাজস্ব। রান্নায় বোতলজাত এলপিজি ব্যবহারের তাগিদ, দুর্ঘটনা প্রতিরোধে হচ্ছে নীতিমালা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রস্তুত। বিজিবি প্রধান মেজর জেনারেল একেএম নাজমুল হাসান জানান, সাংবিধানিকভাবে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করা হবে। জনবলের তাদের ব্যক্তিগত নিরাপত্তা, আমাদের সরকারি স্থাপনা নিরাপত্তা সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং আশা করি ইনশাল্লাহ আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে দেশের জন্য কাজ করার জন্য বিজিবির প্রতিটা সদস্য প্রস্তুত আছে। সংবিধান অনুযায়ী আমাদের যে দায়িত্ব পালন করার কথা, এটা আমরা সেইভাবেই আমাদের অর্পিত দায়িত্ব আমরা পালন করব। কৃষিজ পণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের জন্য আন্তনগর ট্রেনে যুক্ত হলো আধুনিক লাগেজ ভ্যান। সর্বনিম্ন 1 টাকা 46 পয়সা থেকে সর্বোচ্চ 3 টাকা 12 পয়সা কেজি প্রতি ভাড়ায় মিলবে এই পরিবহন সুবিধা। কমলাপুর স্টেশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনে কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা জোরদারের লক্ষ্যে 125টি লাগেজ ভ্যান যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। 358 কোটি 39 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। প্রথম দফায় 16টি ট্রেনের সংযুক্ত হলো, বাকিগুলো চলতি বছর অক্টোবর ও ডিসেম্বরে যোগ হবে পরিবহন সেবায়। এর ফলে যেমন দ্রব্যমূল্যের দাম কমবে, একই সাথে রেলওয়ের রাজস্বও বাড়বে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহর সহ প্রত্যন্ত অঞ্চলসমূহে যেখানে প্রচুর শাকসবজি, মৌসুমি ফল, ফুল এবং অন্যান্য পচনশীল দ্রব্যাদি যেমন মাছ, মাংস, দুধ
ও দুগ্ধজাত খাবার ইত্যাদি উৎপাদিত হয়। সাথে নির্ধারিত আন্তনগর ট্রেনের মাধ্যমে লাগেজ ভ্যান যুক্ত করা হবে। সম্মানিত কৃষকগণ তাদের উৎপাদিত দ্রব্যাদি সহজে বাজারজাত করতে পারবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। অপরদিকে ব্যবসায়ীগণ দেশের শহরগুলোতে কৃষিজাত পণ্যসমূহ সহজে সরবরাহ করতে পারবেন। রান্নার কাজে বোতলজাত এলপিজি ব্যবহারের তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বলছেন বিগত 17 বছরে হোটেল রেস্তোরাঁ রান্নায় 6 বিলিয়ন কিউবিক গ্যাসের ব্যবহার হয়েছে। প্রাকৃতিক এই গ্যাসে বিপুল পরিমাণ সার ও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব ছিল। রান্নায় এলপিজির ব্যবহার বাড়লেও বাড়ছে দুর্ঘটনা। প্রতিরোধে সচেতনতার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের রীতিমালা প্রণয়নের কথা জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজনে হোটেল রেস্তোরাঁয় এলপিজি সিলিন্ডারের নিরাপদ ব্যবহার শীর্ষক এই কর্মশালা। আলোচনায় অংশ নেন হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতি, এলপিজি ডিস্ট্রিবিউটর, ফায়ার সার্ভিস প্রতিনিধি ও জ্বালানি বিশেষজ্ঞরা। আলোচনা উঠে আসে গত 17 বছরে 6 বিলিয়ন কিউবিক প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়েছে হোটেল রেস্তোরাঁয়। রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে বোতলজাত এলপিজি ব্যবহারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। একদিকে আমাদের রেগুলেটরি অথরিটি অনেকগুলো আছে, আবার আরেকদিকে যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় সেটা দায়িত্ব নেওয়ার মতো, এবং সেই দায়িত্ব না নিলে তো ইমপ্রুভমেন্ট হবে না। ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডার পূর্ণ করা উচিত, যার গ্যাসের যে মুখটা থাকে এটা বাঁকা থাকে, তেড়া থাকে, লিকেজ হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, জানমালের ক্ষতি হচ্ছে। আমদানি করা এলপিজির দাম কমানোর দাবি জানান রেস্তোরাঁ মালিকরা। এলপিজি তো ভেরি এক্সপেন্সিভ, এই এক্সপেন্সিভে তো আমরা আসলে সাধারণ গ্রাহকদেরকে আমরা খাবার দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। এলপিজি ব্যবহারে নানা রকম দুর্ঘটনার জন্য সচেতনতার অভাবকে দায়ী করেন তারা। আমরা দেখি যত্রতত্র সিলিন্ডারের যে ব্যবহার, কোনো নীতিমালা বা কোনো আইন কানুন আছে বলে আমাদের মনে হয় না। যথেচ্ছ এলপিজি ব্যবহার রোধে নীতিমালা প্রণয়নের পরিকল্পনার কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকারের প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রপার ওয়েতে রেগুলেট করতে হবে। একটা অ্যাক্সিডেন্ট যখন ঘটে যায় তখন তো সর্বপ্রথম কিন্তু দোষ আসে যারা রেগুলেট করতেছেন তাদের উপর। কি কারণে ঘটলো তাৎক্ষণিকভাবে সেই বিষয়টা কিন্তু অত গুরুত্ব পায় না। নীতিমালা প্রণয়ন হলে শহরের পাশাপাশি গ্রামেও এলপিজি ব্যবহারে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন নসরুল হামিদ। কেবলমাত্র আপনাদের নীতিমালা করলে হবে না, আপনাদের সাথে সংযুক্ত বাকি বিষয়গুলো দেখতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বজুড়ে আকর্ষণীয় পেশায় পরিণত হচ্ছে ডিজিটাল নোম্যাড। বৈশ্বিক অর্থনীতিতে এই ডিজিটাল যাযাবরদের অবদান প্রায় $800 বিলিয়ন। গবেষণা বলছে এটা এখন বিশ্বের প্রায় 73% তরুণের স্বপ্নের ক্যারিয়ার। অনেক দেশ ডিজিটাল নোম্যাডদের টানছে ফ্রি ভিসা সুবিধা দিয়ে। বাংলাদেশেও এই পেশাকে জনপ্রিয় করার পক্ষে সংশ্লিষ্টরা। আদিত্য মামুনের রিপোর্ট। কাজ করেন তারা। ইয়েস, অফকোর্স, আমি একজন
ডিজিটাল নোম্যাড বলতে পারে। মানে আমি যখনই বাইরে থাকি, যে কোথাও থাকি, জাস্ট বিভিন্ন রকম আমাদের যে সফটওয়্যার আছে, ডিজিটাল লুকআপ টুলস আছে, এই টুলস দিয়ে কিন্তু আমি আমার কোম্পানির সবাইকে মনিটর করতে পারছি। ডিজিটাল নোম্যাডদের এক জরিপে দেখা যায় 60% ব্যক্তি $50,000 মাসে আয় করেন, 22% আয় করেন প্রায় $1 লাখ, আর 18% আয় 6 অঙ্কের ঘরে। এটা কিন্তু একটা ফ্রিডম লাইফস্টাইল, যে 9টা 5টা একটা গন্ডির মধ্যে আটকে যাচ্ছে না। সেই জন্যই আসলে ডিজিটাল নোমাড সবাই হতে যাচ্ছে আপনি উন্নত দেশগুলোতে। ধরাবাঁধা ছক মেনে যারা জীবন কাটাতে চান না, তাদের জন্য ফ্রি ভিসা দিচ্ছে বিশ্বের প্রায় 30টি দেশ। নোম্যাডদের জন্য গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র। গ্লোবাল ইকোনমিতে এদের কন্ট্রিবিউশনটা প্রায় $800 বিলিয়ন কাছাকাছি। বিশ্বের সবাই চাইবে যে এরা যেন এই টাকাটা তার দেশে গিয়ে খরচ করে। বাংলাদেশ বিশেষজ্ঞ সে আর্ন করতেছে, সে ফর এক্সাম্পল ইউএসএ থেকে, কিন্তু সে আমার দেশে কেন আসবে যে হ্যাঁ না এখানে কালচার ভালো, এখানে নতুন কিছু শেখার আছে, ট্যুরিজমের ব্যাপারগুলো আছে। তো এই জাতীয় সেক্টরগুলোকে আপনার পাশাপাশি ডেভেলপ না করলে ইউ ক্যানট অ্যাট্রাক্ট গ্লোবাল পিপল টু কাম হিয়ার। বিশ্বে নোম্যাডের সংখ্যা এখন প্রায় 3.5 কোটি। 2035 সালে এ সংখ্যা উন্নীত হবে 100 কোটিতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বন্যায় ফসল নষ্ট হওয়ায় বিপাকে কৃষকরা, নতুন দিনের স্বপ্নে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। পেট্রোল ডিজেল রফতানি বন্ধের সিদ্ধান্ত রাশিয়ার, বিশ্ববাজারে দাম আরও বাড়ার শঙ্কা। এবার আমন চারা রোপণ করছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। চলতি বছর উজানের ঢল আর ভারী বৃষ্টিতে 3 দফার বন্যার কবলে পড়েন ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদী বেষ্টিত কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দারা। বন্যার হানায় বেশি ক্ষতি হয় ফসলের মাঠে। নষ্ট হয় 8,000 হেক্টর জমির আমন ধানসহ পাট, মরিচ ও গ্রীষ্মকালীন সবজি। তবে সব হারিয়েও নতুন দিনের স্বপ্নে আবারও মাঠে নেমেছেন কৃষি নির্ভর কুড়িগ্রামের কৃষকরা। বন্যার পানি নামার পর কিছুটা দেরিতে হলেও রোপা আমন চাষ করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টায় তারা। তবে ফসল নষ্ট হওয়ায় পড়েছেন আর্থিক সংকটে। বন্যা এসে বিছন খেয়া ফেলেছে, কারো একবার খাইছে, কারো 2বার খাইছে। টাকা পয়সা নাই, বারবার বন্যা আসতেছে, যে বিছনও পাওয়া যাচ্ছে না। যে যেখান থেকে খোঁজ খবর নিয়ে যেখানে যেখানে বিছন পাওয়া হয় কিছু কিছু করে আনি, কোনো রকম দেখো ভুঁই আমরা ঢাকতেছি। হাল কিস্তি এগুলো কিনে নিছি, কামলা নিছি, হ্যাঁ এর বহু খরচ হচ্ছে আমার। চাষে উদ্বুদ্ধ করতে জেলার 50,000 কৃষককে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের উপসহকারী কৃষি অফিসারদেরকে নির্দেশনা দিয়েছি যাতে করে ক্ষতিগ্রস্ত যে কৃষকগুলো আছে তাদেরকেও যেন এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। জেলায় এবছর 1,20,000 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হবে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। নতুন প্রজন্মের মাঝে প্রেরণা সৃষ্টিতে 2 ক্যাটাগরিতে দেয়া হলো মিশুক মুনির স্মৃতি পুরস্কার। সন্ধ্যায় জাতীয় জাদুঘরে প্রখ্যাত সাংবাদিক, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র ভিডিওগ্রাহক প্রয়াত মিশুক মুনিরের জন্মদিনের অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। সেরা প্রতিবেদক হিসেবে যমুনা টেলিভিশনের শাকিল হাসান এবং সেরা চলচ্চিত্রগ্রাহক হিসেবে মাসুদুর রহমান পুরস্কৃত হন। মিশুক মুনিরের স্মৃতি রক্ষায় শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী এবং নাট্য অভিনেত্রী প্রয়াত লিলি চৌধুরীর নামে গঠিত ট্রাস্ট পুরস্কারটি দিয়ে আসছে। এ পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খবর। সর্বোচ্চ রেমিটেন্স আহরণে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে রেমিটেন্স অ্যাওয়ার্ড দিয়েছে ইউএসএ বাংলাদেশ বিজনেস লিংক ও মুক্তধারা নিউ ইয়র্ক আইএনসি।
শনিবার আমেরিকার নিউ ইয়র্কে বাংলাদেশে অভিবাসী দিবস ও বাণিজ্য মেলার সমাপনী অধিবেশনে পুরস্কার দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছ থেকে পুরস্কার নেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মনিরুল মওলা ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আকিজউদ্দিন। এফবিসিসিআই ও গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অফ কমার্সের সহযোগিতায় আয়োজিত মেলায় ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, মেলার আহ্বায়ক ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এবং মুক্তধারা নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ভিসা নীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, নিষেধাজ্ঞা পাওয়াদের কোনো তালিকা নেই সরকারের কাছে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি, বড় দুই দলের বলয় ভেঙে এবার নিজেরাই খেলতে চায়। খালেদার বিদেশে চিকিৎসায় আদালতের অনুমতি লাগবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 48 ঘন্টার আলটিমেটাম দিল বিএনপি। নদ নদী রক্ষায় অসহায়ত্বের কথা বলল কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। নির্যার হত্যার গোয়েন্দা তথ্য কানাডাকে দিয়েছিল যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।